আসসালামু আলাইকুম আদাব, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই 2025 এ ঈদে মানে ঈদুল আজহার দিকে একটা অসম একটা মুভি রিলিজ করেছে। সেটার নাম হচ্ছে উৎসব। সো আজকে এটা ফুল বাংলা এক্সপ্লেনেশন আনবো। গতানুগতিক যে এক্সপ্লেনেশন তোতা পাখির মতো বলতে থাকে এরকম কিছু হবে, কিন্তু একটু আমি আমার মিক্সচার নিয়ে আসতে যাচ্ছি, যার কারণে আপনার যাতে ভালো লাগে। ভালো মন্দ আপনারা এটা কমেন্টে শেয়ার করবেন, সবাই লাইক করেন, দেখানো ভিডিও, কিন্তু আমি কমেন্ট চাচ্ছি, আসলে রিয়েলি পোস্ট এঙ্গেজমেন্ট কমেন্ট চাচ্ছি। কয়েকজন শেয়ার করেন আপনারা, তো আশা করি আপনার কমেন্ট করবেন এবং আমার ভিউ পয়েন্টগুলো শেয়ার করবেন, এটা ভালো লাগবে। সো উৎসব নিয়ে আলোচনা করার আগে আমি এই উৎসবের কিছু জিনিস আপনাদের সাথে ডিটেইলভাবে শেয়ার করব, কাস্ট অ্যান্ড ক্রু অ্যান্ড এভরিথিং। ওকে, সো ফার্স্ট অফ অল তানিম নূর হচ্ছেন এটার ডিরেক্টর, রাইটার, প্রডিউসার, সব কিছুই, কিন্তু এখানে আরও অনেকে আছেন। কাস্টে আছেন জাহিদ হাসান, সৌম্যজ্যোতি, জয়া আহসান, ওপি করিম, চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, সাদিয়া আয়মান, তারিক আনাম খান, আজাদ, আবুল কালাম, ইন্তেখাব দিনার, সুনেহরা বিনতে কামাল, নরেশ ভুঁইয়া অ্যান্ড মেনি আদার্স। হ্যাঁ, তো সাদিয়া আয়মানও আছেন এখানে কাস্টে। এবং ওভারঅল প্রডিউসার প্রডিউসার হিসাবে আছেন রুমেল চৌধুরী, কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়, রেদওয়ান রনি, সিনেমাটোগ্রাফি করেছেন রাশেদ জামান, এডিটিং সালেহ সোবহান অনিম, এবং মিউজিক দিয়েছেন হচ্ছে জাহিদ নীরব। যদিও দুটো গান আমার খুবই ভালো লেগেছে, আর্টসেলের একটা গান আছে আর আরেকটা ব্যান্ডের গান, আই থিঙ্ক তুমি নামে একটা মানে সংটার নাম। সো ওভারঅল আমি নেক্সটে যাচ্ছি। আমি প্রথমেই দৃষ্টি আকর্ষণ করব হচ্ছে আমাদের টোটাল ছবিটার আসলে পার্সপেক্টিভদের উপর। সেটা হচ্ছে ক্রিসমাস ক্যারল। চার্লস ডিকেন্সের ক্রিসমাস ক্যারল যদি শুনে থাকেন বা পড়ে থাকেন, অডিও বুক অর মুভি প্রতি বছরই রিমেক করা হয় হলিউডে। সো বাংলাদেশের ক্রিসমাস ক্যারল বলা চলে এটা। সো ওভারঅল আমার কাছে খুবই ভালো লেগেছে এই কারণে, অ্যাডাপ্টেশনটা ছিল একবারে জুৎসই এবং প্রপার। মানে আপনি যদি এনভায়রনমেন্ট হিসাব করেন, ওভারঅল যে ক্রিসমাস ক্যারলটার যে থিম, এটাও এখানে বাংলাদেশের ক্যারেক্টারাইজেশন এবং বাংলাদেশের ট্রেডিশনাল ওভারঅল সব কিছুর সাথে মিলিয়ে এই জিনিসটা করা হয়েছে। ঠিক আছে, সো আই লাভড ইট ডিউ টু দ্য ফ্যাক্টর দ্যাট দে হ্যাভ সামহাও গেইন দ্য মোমেন্টাম। তানিম নূর কাইজার দেখেছিলাম ওনার, ওইটাও ওর মতো, এটাও সুন্দর। উৎসবে কাস্টিং থেকে শুরু করে সব কিছুই অসম্ভব মানানসই একটা ছবির মতো লেগেছে, পারিবারিক ছবি বলতে পারেন। মানে পুরো কাস্টিং এর একবারে জুৎসই প্রপার ইউটিলাইজেশন। হ্যাঁ, সো সিনেমা শুরুতে দরজা ধাক্কানো দেখছি, ডাক্তার এজাজ ইন্তেখাব দিনার আছেন এখানে ডাক্তার হিসাবে। জাহাঙ্গীর সাহেব আছেন, ওনার দরজার সামনে দরজা ধাক্কাচ্ছিলেন এবং ওনাকে জিজ্ঞেস করা হচ্ছে দরজা ধাক্কাচ্ছিলেন কেন, আপনার ভাবি যদি জানতে পারে তাহলে কিন্তু রাগ করবে, কারণ নিচে কেচি গেট খোলার কারণে উপরে আসতে পেরেছেন। সো ওনারা বসলেন ড্রয়িং রুমে, ওনার মেয়ে আসলো, মেয়ে এসে জিজ্ঞেস করলো যে কে এসেছে, তো বললো যে জাহাঙ্গীর আঙ্কেল। তখন মেয়েটা বললো হচ্ছে খাইস্টা জাহাঙ্গীর কিনা। সো এই অবস্থায় কথা বলতে বলতে উনি তারপরে বলল, ভাই আমি 90 যুগে ছিলাম, একটা ঘটনা খুব ঝামেলা করতেছে আমার মাথার মধ্যে। তো 1 বছর আগের ঘটনা শুরু করা হয়। এখানে জাহিদ হাসানকে দেখা যায় একজন কি বলবো, কো ওনার হিসেবে উৎসব নামে কমিউনিটি সেন্টারে। সে তার মামাতো ভাইয়ের বাসায় আসে এবং ভাইগনাদের সাথে কথা বলে, বাসাটা বিক্রি করার ব্যবস্থা করা হয়। সো ভাইগনাদের সাথে সে বাসাটা যেখানে থাকে তারা সেটা বিক্রি করার অনেক চেষ্টা করা হয় এবং এগুলো নিয়ে কথা বলা হয়। কিন্তু ভাইগনারা যেহেতু অনেকে বাইরে সেটেল অ্যাব্রড আছেন, তো ওই কারণে তারা ওভারঅল সেল করতে চায় না। তখন মোবারক ভাই যিনি আছেন, তারিক আনাম খান আছেন যিনি, তো ওনাকে বলা হয় যে ভাইয়া বাসাটা তো সেল করা দরকার। তো উনিও অনেকটা ইন্টারেস্টেড না, যেটা দেখতে পাচ্ছিলাম আমরা মুভিতে। সেটা হচ্ছে কারণ হচ্ছে তা মোবারক সাহেবের মা মারা গিয়েছেন, 1 বছর হয়েছে, বেশি দিন হয়নি। তো এই মোমেন্টে আমরা দেখতে পাই ওভারঅল একটা ক্যাজুয়াল ডিসকাশন হয়ে থাকে যে বাড়িটা অনেক পুরনো হয়ে গেছে, সেল করে দেওয়া উচিত ডেভেলপারের কাছে। এটা নিয়ে কথা বলতে বলতে উনিও বলেন যে আমার এখন এগুলো কোনো সেল করার ইচ্ছা নাই,
তুমি এগুলো নিয়ে কোনো চিন্তা করো না বা এভাবে কোনো মাথা টেনশন নিও না। করতে করতে ওনারা হারমোনিয়াম এবং তবলা নিয়ে ছাদে উঠে যায় এবং মোবারক সাহেব, জাহিদ হাসানের ভাই যিনি, উনি প্রতি বছরই ঈদের সময় একটা অনুষ্ঠান করে থাকেন, ঈদের আনন্দটা সেলিব্রেট করে থাকেন এবং নিজেই এই অনুষ্ঠানটা পালন করেন, সবাইকে খাওয়া দাওয়া করান এবং ইটস এ ট্রেডিশন আর কি। রমজানের ওই রোজা শেষে এলো খুশির ঈদ নিয়ে করেন। সো ওভারঅল হি ইজ ভেরি হ্যাপি এবং তারা মোটামুটি একটা গান শুরু করেন উনি। এর মধ্যে তিনি আস্তে আস্তে কাশতে থাকেন এবং একটু মানে আনইজি ফিল করতেছিলেন গান গাইতে গাইতে। হঠাৎ করে গান গাইতে গাইতে দাঁড়িয়ে যান এবং হঠাৎ করে পড়ে যান। এ থেকে জানতে পারি মোবারক সাহেব সেখানেই আসলে সে মানে চলে যান বেসিক্যালি। তো এরপরে আমরা মোবারক ভিলা নামে একটা ডেভেলপারের পোস্টার দেখতে পাই এবং জাহিদ হাসানের আগমন হয় ওখানে। তো এই সময় সকালবেলা কিছু লোক আসে, ইমাম এবং মুয়াজ্জিম আসেন এবং তারা আসলে ফিনান্সিয়াল একটা হেল্প চান। তো তাদের মধ্যে কথাবার্তা হয়, সালাম বিনিময় হয় এবং টেকনিক্যালি জাহিদ হাসান কিন্তু বলেন, মোবারক মানে জাহাঙ্গীর সাহেব বলেন, উর্ফে জাহিদ হাসান বলেন যে আসলে সবাই দিচ্ছে ভালো কথা আলহামদুলিল্লাহ, কিন্তু আমি এখন কোনো ফিনান্সিয়াল হেল্প করতে পারবো না। সো জিনিসটা খুব রুডভাবেই বলেন। আরও একটা ঘটনা ঘটে হচ্ছে, সেলুনে যান উনি, মানে আমাদের সেলুনে যে ঘটনাটা ঘটে, উনি চুল কাটতে যান এবং ওখানে পাশে একজন প্রতিবেশীর সাথে দেখা হয়। এলাকার বলতে পারেন একজন গণ্যমান্য ব্যক্তিও না, একজন রিপ্রেজেন্টেটিভ আর কি। উনি অনেকগুলো কমপ্লেন করেন, যেমন ধরেন গাছ কেটে ফেলে, তারপর বাচ্চারা ছাদে গান প্র্যাকটিস করছিল, পুলিশে কমপ্লেন দেয়। তারপর হচ্ছে আপনার হচ্ছে কারেন্টের লাইন চুরি করার জন্য এলাকায় বন্ধ হয়ে যায়, একটা বিড়াল আবার আটকে রাখে ওনার ঘরে। তো এই কাজগুলো নিয়ে এলাকায় আসলে কেওয়াস সৃষ্টি হচ্ছিল, যার কারণে রেসপন্সিবল মনে করা হচ্ছিল জাহিদ হাসানকে। তো জাহিদ হাসান বললেন যে ভাই, আপনি আমাকে তাহলে লিখিত কমপ্লেন দেন, বলে উনি চলে গেলেন। তো এইসব কথাবার্তায় যা বুঝলাম আমরা, এলাকায় আসলে তার খুব একটা গ্রহণযোগ্যতা নাই। এর মধ্যে সন্ধ্যা হয়ে গেল, জাহিদ হাসানের ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে তার মানে বোনের ছেলে আসেন। তো এসে দেখা করতে যায়, কেমন আছেন জাহিদ হাসানের সাথে। আমি জাহিদ হাসান না বলে জাহাঙ্গীর বলি, কারণ এখানে ওনাকে জাহাঙ্গীর নামেই বলা হয়েছে। তো জাহাঙ্গীর সাহেবকে জিজ্ঞেস করেন, মা ওনার যেহেতু ভাগ্নে হয়, তো মামা কেমন আছেন, কি অবস্থা। এই ছেলে আসলে ওনার বোনের ছিল, সামনে আমরা আসলে এনার ছেলের কাহিনী জানতে পারবো। তো ওভারঅল জিজ্ঞেস করে যে আপনার ব্যবসা কেমন চলতেছে। জাহিদ হাসান আসলে রুড ভাবেই বলে যে তোমার ব্যবসা নিয়ে এত কেন চিন্তা, আমার ব্যবসা নিয়ে। তো বলে যে এমনি জিজ্ঞেস করা আর কি। তো আসতে আসতে তারপর বলে যে মামা, আমি আজকে আসলে এসছি আজকে আপনাকে দাওয়াত দিতে। তো আমার বাসায় ঈদের দাওয়াত আছে, আপনি আসবেন না আমি জানি, কিন্তু আপনি কখনো আমাকে বিদেশে যাওয়ার পরে কখনো ডাকেননি, আপনি ডাকলে আমি ঠিকই চলে আসতাম, আপনাকে আমি খুব মিস করি। তো আপনার জন্য একটা পাঞ্জাবি এনেছি গিফট, তো অ্যাটলিস্ট গিফটটা রাখেন এবং আসেন। আপনি কখনোই আমাকে কাছে টানে দেখেননি, তো আমি জানি না কেন আপনি এরকম করেন, আমাকে দূরে দূরে সরিয়ে রাখেন। তো ইট ওয়াজ ভেরি ইমোশনাল। জাহিদ হাসানও চুপচাপ শুনতে থাকেন এবং কিছু বলেন না। তো বলে যে যাওয়ার সময় ওই একটাই কথা বলে যে বারবার, যে দুইবারই না একবারই বলে ছেলেটা মনে কষ্ট নিয়ে, যে আপনি আমাকে কখনো কাছে ডাকেননি। এটা শুনে পাঞ্জাবিটা নিয়ে জাহিদ হাসান চুপচাপ ওখানে নিচে মানে ওই জায়গাটাতে স্পট হয়ে থাকে আর হি ডাজন্ট রিপ্লাই। তো সন্ধ্যার সময় যখন ঈদের আগের দিন যেহেতু এটা, তো কর্মীরা ছুটি চায়। তো উনি ছুটি দিতে নারাজ, একদিন ছুটি পাবে, তাও পরের দিন থেকে অফিস। তো সবাই বলে যে আগের মালিক তো আমাদেরকে এরকম করতো না মোবারক সাহেব। তো উনি টেকনিক্যালি মোবারক সাহেবকে এদিক ওদিক খুঁজেন যে কই মোবারক সাহেব। তো ওনারা বলে যে আপনি মরা মানুষকে নিয়ে আসলে ইয়ার্কি ঠাট্টা করিয়েন না, উনি তো আপনার ভাই ছিল। তো বললো যে 900 টাকার একটা গরমিল ছিল, ফণিভূষণ বাবু মানে যিনি হিন্দু আছেন, বাম পাশে গ্রে কালারের হেয়ার দেখছেন, তো ওটার কি অবস্থা। তো বলে যে ওগুলো সব ঠিক হয়ে যাবে। এটা বলে উনি ছুটি একদিনের দিয়ে তারপর চলে যান অফিস থেকে। এলাকায় একটা ছেলের সাথে দেখা হয়, ওকে 2 টাকা করে ঈদের মানে সেলামি দেয়। তো বলে যে আপনি এখনো 2 টাকা নিয়ে ঘুরতেছেন, জাহাঙ্গীর কাকা কি অবস্থা।
তো বলে যে তোর আসলে আর যে কিনা হবে না, আমাকে টাকাটা দিয়ে দে। 2 টাকা দিয়ে আর তেল ভরবি কি? ভাবছিলাম যে তোর মোটরসাইকেলে তেল ভরতে পারবি। এই সময় রাতে ঘুমের সময় দেখে যে কে জানি আওয়াজ করতেছে, এবং ঘুম থেকে উঠেই দেখতেছে যে ওনার মোবারক সাহেব বলতেছে যে আজকে রাত্রে তোর কাছে 3 জন আসবে। তো 3 জন এসে তোকে বলবে যে ভূত ভবিষ্যৎ সবকিছুই বলে দিবে বর্তমান। এটা দেখে উনি জোরে চিৎকার করেন, চিৎকার করে একবারে ঘুম থেকে করেন আর কি, ঘুম থেকে জেগে যান। তো এরপরে আমরা দেখতে পাই যে জাহিদ হাসান সোফায় যে ঘুমান, উঠে দেখতেছেন কে জানি তুমি বন্ধু কালা কালা গান গাইতেছে, এবং দরজা বাথরুমের থেকে আওয়াজ আসতেছিল। আওয়াজ খুলতেই দেখে যে চঞ্চল চৌধুরী, চঞ্চল চৌধুরী গান গাইতেছে আর ব্রাশ করতেছে তার এখানে। সো ইট ওয়াজ এ ভেরি ফানি থিং, আমার কাছে খুবই ভালো লাগছে। তো টাইমিংটা খুব ভালো ছিল। তো বলে যে এত কম দামি টুথপেস্ট দিয়ে কেন দাঁত মাজো? আর জাহিদ হাসানও দেখে অবাক যে আপনি চঞ্চল চৌধুরী না? তো দেখে দেখে বলতেছে আপনি এখানে আসছেন কি করতে? তো বলে যে তুমি 10 নম্বর টুথপেস্ট দিয়ে কেন দাঁত মাজতেছো? তো বেসিক্যালি এটা দেখার পরে বা শোনার পরে আমারও খুব হাসি পেয়েছে যে বলে যে তোমাকে যদি আরো লো কোয়ালিটির করা হয়, টুথপেস্ট দেওয়া হয়, তুমি ওটা দিয়ে দাঁত মাজতে থাকবা। তো জাহিদ হাসান বলে 10 নম্বরের ডেন্টিস্ট আমাকে 10 নম্বরই দেয়, এরপরে কোনো নাম্বার দেয় না। তো এটা বলতে বলতে তারপরে বললো যে আপনি এখানে কেন আসছেন? আসতে আসতে বললো যে আমি রাস্তায় একজন ফ্যানকে দেখছি চঞ্চল চৌধুরী, তোমার কাছে তো আসবো, এই জন্য 36 মিনিট দেরি হয়ে গেছে বা 30 মিনিট দেরি হয়েছে, ওকে দেখে আমি এই রূপ ধারণ করছি। বলে যে আপনি আমি মনে হয় স্বপ্ন দেখতেছি। বলে, যদি স্বপ্ন দেখো গালের মধ্যে 2 থাপ্পড় মারো, মানে চাটি মারো। তো এখানে দেখার বিষয় হচ্ছে যে চাটি মারার ঠিক আগে আগেই বলতেছে তোমাকে তো আসলে স্পেশাল ইফেক্ট দেখাইতে হবে, নাহলে বুঝবা না। তো জাহিদ হাসান বলতেছে আপনি ভূত যে আমি কেমনে বিশ্বাস করব? তো বলে যে এই যে আমি এখন সবকিছু ফ্যান বন্ধ করে দিব, লাইট বন্ধ করে দিব, তারপর চুটকি দিয়ে ফ্যান বন্ধ করে দেয়, হাত দিয়ে ঘুরায় বাতাস চালু করে দেয়, পর্দা নড়তে থাকে। তো বলে যে তোমাদের স্পেশাল ইফেক্ট না দেখালে তো তোমরা তো বিশ্বাস করবে না যে আমরা ভূত। এখন ভয় পাইছো না? কেমন লাগে? এই ডায়লগটাও খুব মজার ছিল। তো এটা বলার সাথে সাথে জাহিদ হাসানের রিয়াকশনটা ছিল অন্যরকম। বলে ধুর, এটা কোনো ডায়লগ হইলো? চঞ্চল চৌধুরী তো কোনো নতুন অভিনেতা না, জাহিদ হাসানকে দেখে না, এক ডায়লগ আর সারা জীবনে দেয় না। তো বলতেছে, তখন চঞ্চল চৌধুরী বলতেছে যে লোকটা এরকম রেগে গেল কেন? সো ইট ওয়াজ গুড, মানে আমার কাছে ইট ওয়াজ ফ্যাসিনেটিং লাগছে। তো তারপরে বলতেছে যে আপনি এখন চলে যান আমার বাসা থেকে। তো চঞ্চল চৌধুরী একটু গম্ভীর গলায় বলল যে তোমার কি মনে হয় এই বাসা থেকে বের হওয়ার জন্য তোমার আমার পারমিশন লাগবে? তুমি বুঝো না? তো তারপরে এটা বলার সাথে সাথে জাহিদ হাসান বলতেছে আসলে আপনারা কি চান? আমার ঘুম আসতেছে, আপনি চলে যান, অনেক রাত হয়েছে। বলে যে আজকে তোমাকে আমি তোমার অতীত দেখাবো। বলতে অতীত দেখাবেন তো এইখানে কেন? এই তো বলতেছে আমি তোমার টিভিতে তোমার অতীত দেখাবো। তো এই টিভিটা চালু করেন, তো বলতেছে যে টিভির তো রিমোট নাই, এই নেই সেই নেই। বললে যে রিমোট নাই তো কি হয়েছে, রিমোটে ব্যাটারি নাই তো কি হয়েছে, সবই দেখতে পারবা। এরপর টিভি উনি চুটকি দিয়ে চালু করে দেন এবং জাহাঙ্গীরের জীবনযাপনের ফুল ফেজ শুরু হয়। তো এখানে আমরা দেখতে পাই জাহাঙ্গীরকে কৈশোর বয়সে, তার কৈশোর বয়সে আনন্দ আসে তার বাসায় আসা একটা টিভি নিয়ে। টিভিটা তার বাবা নিয়ে আসে, নিচ থেকে সে দেখতে পায় এবং সেটা খুবই তার ভালো লাগে। এটাই ছিল তার মানে লাইফের একটা বেস্ট মোমেন্টের মধ্যে একটা। সবাই মিলে আমরা দেখতে পাই যে সে, তার বোন যাকে সে বুবু বলে, তার বাবা মা সবাই টিভি দেখতেছে, এটাই তার লাইফ। অ্যাটলিস্ট ওই সময় সবাই মিলে খুব মজা করতেছে এবং খুবই ভালো লাগতেছে। তো ইট ওয়াজ এনজয়িং, আমার কাছেও ভালো লেগেছে। আসলে 90s দশকে যেরকম হতো আর কি। তো হঠাৎ করে তার বাবা এবং মা প্লেন অ্যাক্সিডেন্টে আসলে চলে যায়, শেষ হয়ে যায়। দ্যাটস ওয়াই তারা মামা মামির কাছে চলে আসে। মামা মামির কাছে আসার সাথে সাথে মোবারক ভাই তার এল্ডার কাজিন হয়, মামাতো ভাই। দুজনে মিলে টিভি দেখতো, মোটরসাইকেল বা সাইকেল চালাতো, এভাবে আস্তে আস্তে বড় হতে থাকেন ওনারা। এটাই তার ফ্যামিলি হয়ে যায়, ভালোভাবে লাইফ স্পেন্ড করে। এবং তারা প্রথম দিকে মামামেরা নিঃসন্তান হয়, তাদের এই জাহাঙ্গীর আসাতে খুব ভালো হয়েছিল। তো এটা আমার কাছে আসলে স্টোরি টেলিংটা ভালো লেগেছে ওভারঅল।
এবং দেখা যায় হচ্ছে মোবারক সাহেব এবং জাহাঙ্গীর আস্তে আস্তে কৈশোর থেকে যুবক বয়সে চলে আসেন এবং আস্তে আস্তে বড় হতে থাকেন এবং তারা সব কাজই একটা ইয়াং এজে যেভাবে করে সিনেমা দেখা, মোটরসাইকেল চালানো, সাইকেল চালানো, এভরিথিং ওই সময় 90s আমলে যেভাবে তারা স্পেন্ড করতো ওইটাই ঠিক থাকতো। এই সময় হঠাৎ করে চঞ্চল চৌধুরী ন্যারেট করে এই পুরো ঘটনাটা। এখন বলা যায় এটা হচ্ছে জয় বীরুর মতো, তো ধর্মেন্দ্র মতো লাগতেছে। এই মোমেন্টটা আসলে খুবই মজা লাগছে। বলছে, "ভাই থামেন। আপনি আমাকে ধর্মেন্দ্র কেন বললেন? আমি তো অমিতাভ বচ্চন হওয়ার চেষ্টা করছিলাম।" তো বলতেছে, "আমি ভাবছিলাম দর্শক একটু অ্যাট্রাকটিভ হবে। তা আমরা একটু স্টোরিতে মুভ করি।" তো তারপর দেখা যাচ্ছে তার বোনের বিয়ে হয়ে গিয়েছে। তো বোনকে বিয়ে দেওয়ার পরে মোবারক সাহেব এবং জাহিদ হাসান মিলে উৎসব ভিডিও সেন্টার নামে একটা ভিডিও সেন্টার খোলেন ব্যবসার জন্য, এলাকায় ছোটোখাটো ব্যবসার জন্য, যেহেতু চাকরি বাকরির অনেক সমস্যা ছিল ওই সময়। তো ইট ওয়াজ রানিং গুড, ভালো ছিল এবং তারা আস্তে আস্তে ব্যবসাটাও সুন্দর করে বুঝছিল এবং গুছাচ্ছিল। ইট ওয়াজ এন্টারটেইনিং আর কি, হ্যাঁ। তো এই জিনিসটা আস্তে আস্তে একটা ভালো ব্যবসায় পরিণত হয়, ব্যবসাটা চলতে থাকে, আস্তে আস্তে বড় হতে থাকে এবং মোবারক সাহেব ঢাকায় চলে আসেন এবং বাইরেও চলে যান তাদের ফিউচার ইয়ার জন্য। কিছুদিন পরে দেখা যায় যে তার বোনও চলে আসে এখানে। তো দুলাভাই তার বিদেশ চলে যায়, যার কারণে ফ্যামিলিতে স্যুট করে না তার বোনকে, মানে মানে বেসিক্যালি হচ্ছে অ্যাডজাস্ট করতে পারে না আর কি। তো বোন সারাদিন মন খারাপ করে কাঁদতে থাকে। তো একটা সময় বোনের মনে খুব খারাপ হয়ে যায় এবং বুঝতে পারি আমরা সে আসলে একটা ভয়ানক ব্যাধি ক্যান্সারে আক্রান্ত এবং আস্তে আস্তে তার বোন অসুস্থ হতে হতে সে একটা সময় চলে যায় এবং তার বোনের ছেলে তার সাথে থেকে যায়। সো সেই বোনের ছেলেকে নিয়ে আস্তে আস্তে সে বড় হতে থাকে এবং তার বাবা তার কাছে এসে চলে যায়, তার কাছে রেখে চলে যায় জাহিদ হাসানের কাছে, বেসিক্যালি জাহাঙ্গীরের কাছে রেখে চলে যায়। তো এটা দেখে চঞ্চল চৌধুরীও রিপ্লাই করে যে একটা ছেলেকে তোমার কাছে, এতটুকু একটা ছেলের কাছে তোমার কাছে রেখে গেল এবং জাহাঙ্গীর আসলে সে তার বোনের ছেলেকে নিজে ভাইয়ের মতো ট্রিট করতো এবং এখানে স্যাটায়ারের কিছু ইস্যু থাকে। যাই চঞ্চল চৌধুরী বলে খুব দুঃখের কিছু বিষয় হয়ে গেছে, এবারে কিছু আনন্দের কিছু বিষয় আলোচনা করা যাক। তো চঞ্চল চৌধুরী জিজ্ঞেস করতেছে যে জাহিদ হাসানকে যে আপনার কোনো কিছু জীবনে ঝড় আসে নাই? তো বলছে ঝড় না, টর্নেডো সাইক্লোন চলে আসছিল। তো এলাকায় একদিন সে দোকানদারি করতে করতে একটা মেয়ে আসে তার কাছে। তো মেয়ে এসে বলে যে বেসিক ইনস্টিন নামে একটা কি ছবি দিয়ে দিয়ে আসছেন আপনারা ক্যাসেটের মধ্যে, 2 মিনিট পর পর এমন একটা একটা জায়গায় দাঁড়ায় যায় যে সমস্যা হয়ে যায়। তারপরে সে ক্যাসেটের খাতাটা যখন তাদের রেন্ট দেয় ওখানে দেখে মেয়েটার নাম হচ্ছে জেসমিন। এখানে একটা সুন্দর মানে রোমান্টিক এলাকার যে ফ্ল্যামবয়েন্ট একটা ইয়া থাকে আর কি, কি বলবো, অ্যাম্বিয়েন্স থাকে প্রেম করার, সেটাই বোঝা যায় এবং এখানে আমাদের সাদিয়া আইমানের সাথে আমরা দেখতে পাই যে আমাদের হিরোর পরিচয় হয় এই ক্যাসেট দিয়েই। দিলওয়ালের ক্যাসেট চাচ্ছিলেন উনি এবং একজন আরেকজনকে দেখে হাসি দেয়, এলাকায় প্রথম প্রেমে যা হয় আর কি বেসিক্যালি। তো এই মোমেন্টগুলো খুব সুন্দর করে ডিরেক্টর ফুটিয়ে তুলেছেন। মেয়েটা রিক্সায় যায়, ওনাকে দেখতে দেখতে যায়। তো ছেলেটাও বারবার বাসায় আসে, ক্যাসেট দিয়ে যায়। তো ইট ওয়াজ নাইস। তো মেয়েটা একদিন তারপর যেই ছবিটার ক্যাসেট চাচ্ছিল সেই ক্যাসেটটা ফেরত দিয়ে দেয়। তারপরে বলতেছে যে এই ক্যাসেটটা আপনার নিয়ে নেন, আমার দেখা শেষ। তো বলছে এটা আমার ভাগ্না আপনাকে গিফট করছে আর কি। তো এটা আমারও সিনেমা দেখার কেউ নাই। তো এরকম বলতেছে যে আমি একা একা সিনেমা দেখতে পারি না। মেয়েটা বলে যে আপনার বয়স হয়ে যাচ্ছে, তাহলে তো আপনার সিনেমা দেখার একটা লোক খোঁজা উচিত। সো এই মোমেন্টগুলোর মধ্যে আমার খুবই ভালো লেগেছে হচ্ছে ওভারঅল চঞ্চল চৌধুরী যে মিডল সিনে কাট করে তারপরে বলতেছে ফ্লার্টিং। তো ইট ওয়াজ নাইস, এই জিনিসগুলো আসলে অ্যাট্রাকটিভ ছিল, ইট ওয়াজ গুড। তো এরপর দেখতে পাই আমরা সে তার বাসায় আসে, রেগুলার যাতায়াত থাকে এবং আসা যাওয়া চলতে থাকে তার বাবার সাথে, ফ্যামিলির সাথে, সবার সাথে দেখা করে। চঞ্চল চৌধুরীও মাঝে মাঝে সিন কাট হয় এবং সে বলে যে ফ্লার্টিং, ইট ওয়াজ নাইস। এরপর আমরা দেখতে পারি যে আমাদের লিড পেয়ার আর কি ইয়াং সময়ে জাহিদ হাসান যিনি ছিলেন জাহাঙ্গীর, তো সাদিয়া বা জেসমিনের সাথে একসাথে ঘোরাঘুরি, খাওয়া দাওয়া, ডেটিং, প্রেম করা আর কি বেসিক্যালি।
এই জিনিসগুলা বিভিন্ন জায়গায় যাওয়া এবং জাহাঙ্গীর কিন্তু একটু বলা চলে কৃপণ মনা ছিলেন। তো দেখা যায় যে ছোটখাটো যুদ্ধ হতো বা ঝগড়া হতো, তো এই মোমেন্টে জাহাঙ্গীর কি করেন, উনি বিয়ের প্রস্তাব দিয়ে সাদিয়া আয়মানকে বিয়ের প্রস্তাব দেন এবং জেসমিন বলে যে আমার শর্ত আছে, আমাকে পড়াশোনা করতে দিতে হবে এবং জাহাঙ্গীরের শর্ত হচ্ছে তার ভাই বোনের ছেলেকে রাখতে হবে। তো এই সময় তাদের বিয়ে হয়েও যায় সাকসেসফুলি এবং সাদিয়া বলেন যে আপনি আমাকে বিয়ের প্রস্তাব পাঠিয়ে যে ইয়া দিয়েছেন, আগে জানিয়ে না জানিয়ে দিয়েছেন, এর জন্য আপনার শাস্তি হচ্ছে আমরা আলাদা থাকবো, মানে আলাদা শুভ আজকে, মানে বিয়ের রাতে। তো এই সময় এটা বলেই তারপরে চঞ্চল চৌধুরী বলল যে তোমার যে এই অবস্থা হইলো তুমি এর জন্য কি করছিলে, তো বলে যে পার্সোনাল কোয়েশ্চেন জিজ্ঞেস করবেন না। এটা বলার সাথে সাথে কিছুক্ষণ পরেই চঞ্চল চৌধুরীকে দেখা যায় গায়েব হয়ে গেছে, মানে চলে গেছে আর কি। তো জাহিদ হাসান ওনাকে খুঁজতে খুঁজতে ওনার অফিসে যে একটু ঘুমায় নেন, কিছুক্ষণ ঘুমান। এরপরে দেখতে পারি একজন এসে জাহিদ হাসানের ঘুমের নাক ডাকার ভিডিও করতেছে ফোনে এবং কিছুক্ষণ পরে জাহিদ হাসান বা জাহাঙ্গীর উঠে আপনার দেখে যে জাহিদ হাসান দেখতেছে হচ্ছে জয়া হাসানকে। সো জয়া হাসান বলতেছে তুমি না জয়া হাসানের উপর ক্রাশ খাইছো, তা একটু হাসি ঠাট্টা তামাশা করে, বলে যে আপনি এখানে কি করতেছেন, বলে যে আমি একজনের দেখতে দেখতে আসছি তোমাকে দেখতে, তুমি যে এত জোরে নাক ডাকো এটাও তোমার জন্য সমস্যা। এরপরে বলে যে আমার মনে হয় তোমার সাথে এখানে কথা বললে হবে না, সিনেমা হলে নিয়ে যেতে হবে। সাথে সাথে একটা চুটকি বাজায় মধুমিতা সিনেমা হলে নিয়ে যায়, কস্টিউম চেঞ্জ হয়ে যায়। জাহিদ হাসান বলে ভাই আপনি এটা কি পরছেন, জয়া হাসানকে দেখে বলে যে ও না তোমাকে এখানে নিয়ে আসলাম, না হলে আমাদের সবাই বলবে হচ্ছে কি আমাদের সিনেমার বাজেট খুব কম। তো এই কথা বলতে বলতে তারপরে বললো যে এখন তো লোকেশন চেঞ্জ হলে কস্টিউম চেঞ্জ, এই জিনিসগুলা যে ডায়লগ ডেলিভারি। এবং তারপরে ওনাকে বলা হয়েছে তুমি জয়া হাসানকে, আপনি জয়া হাসান হয়ে আসছেন কেন, যেহেতু ভূত হয়ে আসছেন কেন জয়া হাসান হয়ে আসছেন, বলে যে তোমার না জয়া হাসানের উপর খুব ক্রাশ। তো তারপরে হাসতেছে, উনি লজ্জা পেয়েছে, মানে জাহিদ হাসান তো বলতেছে যে জয়া হাসান তো নিজেই নিজের অভিনেতা, অভিনয় বুঝে না, এবার কান্নার দৃশ্য দেখছো। তো এইসব কথা বলতে বলতেই সিনেমা হলে বসে জাহাঙ্গীরের সংসার মানে সেকেন্ড পার্ট নিয়ে কথা বলা শুরু হয় এবং আমরা দেখতে পাই একটা সিনেমা হলে জেসমিন, জাহিদ হাসান মানে আমাদের লিড এবং তার বোনের ছেলে একসাথে সিনেমা দেখছে এবং তার খিদা লেগেছিল, জাহিদ হাসান সিনেমা হল ছেড়ে আসবে না এবং সাদিয়া তারপরে জেসমিন তারপর বোনের ছেলেকে নিয়ে কিছু কিনতে যায়। তারপর বলতেছে যে আপনি যে আমাদেরকে সিনেমা আনলেন, ওর খিদা লেগেছে, আপনাকে বলছি আপনি কেন উঠছেন না। তো এই নিয়ে অনেকক্ষণ কথাবার্তা বলে টলে বলল যে ভবিষ্যতে যদি কাউকে নিয়ে আসতে চান তাহলে এভাবে আনবেন না, ঠিক আছে। তো এই করতে করতে তারা তারপরে দুজনেই হাঁটাহাঁটি করতে করতে আরেকদিন দেখা যায় যে কোরবানির খাসির গরু মাংস ছিল 16-17 কেজি। তো এমনি তো জাহিদ হাসান অনেক হিসাবি, বেসিক্যালি কিপটা। জয়া হাসান বলে যে তুমি যে এই কাজটা করছিলে সেদিন দেখো তুমি কি করছো, আসলে ব্যাপারটা ছিল কি আহ, বোনের ছেলে মাংস বেশি দিয়ে দিয়েছে, জাহিদ হাসান বলছে যে তুমি যদি খলিফার রাজ্যের মতো এরকম সংসার চালা আমি তো দেউলিয়া হয়ে যাব। তো তারপরে আরেকদিন দেখা যায় এরকম আরেকটা ঝগড়া হয়েছে, মানে সে অ্যাডমিট কার্ড আনতে গেছে, অ্যাডমিট কার্ড আনতে যে মানে সাদিয়া মানে অ্যাডমিট কার্ড আনতে যে না জানায় গেছে, তো বলছে যে তুমি আমাকে জানায় যেতে পারতে, বলে যে আপনাকে জানালে তো আপনি টাকার হিসাব করবেন। তো এইসব করতে করতে পরের দিন সকালে একটু ওই দিনের রাগারাগির জন্য জাহিদ হাসান ফুল আনতে গেছে, এনে দেখে যে তার দুলাভাই তার বোনের ছেলেকে নিয়ে লন্ডন চলে গেছে। তারাও কিছু করতে পারে নাই, মন খারাপ করেছিল। এরপরে ফাস্ট ফরওয়ার্ড করে চলে যাই আমরা, জাহিদ হাসানের শেষ হওয়ার দিনে দেখানো হয় যে এই হচ্ছে তোমার জীবন শেষ, এভাবেই তোমার জীবন হিসাব করতে করতে চলে গেল। তো এই কথা বলতে বলতে হঠাৎ করে একটা সময় দেখতে পাচ্ছি যে আরেকটা বড় ঘটনা বলে যে তুমি একটা বড় ঘটনা ঘটাইছো যার কারণে তুমি আজকে একা। তো এই ঘটনাটা হচ্ছে তা জেসমিনের পরীক্ষার আগের দিন অ্যাডমিট কার্ডটা জাহিদ হাসান ইন্টেনশনালি লুকিয়ে রাখে আর কি। জেসমিন পরীক্ষার দিন তার পরীক্ষা দিতে পারে না এবং খুবই মন খারাপ করে থাকে। ইন্টারেস্টিংলি পরে সে অ্যাডমিট কার্ডটা যে এখানে রাখা ঠান্ডা মাথায়, এবং জাহিদ হাসানই সেটা রাখছে এটা বুঝতে পারছে এবং সন্ধ্যাবেলা সে সব কিছু পুড়ানো শুরু করে আগুন দিয়ে।
তো জাহাঙ্গীর এসে এগুলো দেখার পরে মন খারাপ করে ফেলে, তুমি এগুলো কি করতেছো? তো বলতেছে যে আপনি আমার লাইফ নষ্ট করে দিছেন, আমাকে বললেও পারতেন, আপনি ইচ্ছা করে এটা করে রাখছেন, সারাদিন হিসাব করেন, খুবই কিপটা আপনি। তা বলছে আমি তোমাকে খুবই ভালোবাসি, তুমি আমাকে ছেড়ে যেও না। বলে যে ধার চাইলে পয়সা পাওয়া যায় কিন্তু ভালোবাসা পাওয়া যায় না। তো এটা বলে টলে আয়নার মধ্যে সুন্দর করে লিখে দিয়ে আমি চলে যাচ্ছি তোমাকে ছেড়ে। জাহিদ হাসান সকালবেলা উঠে উঠে দেখে যে এটা লেখা। সে দৌড় দিয়ে ট্রেন স্টেশনে যায়, অনেক তাড়াতাড়ি যায়, কিন্তু এর মধ্যে দেখা যায় যে স্টেশনে যাওয়ার পর মানে সাদিয়া এমান চলে গেছে। উনি অনেক ওয়েট করে কিন্তু কিছু লাভ হয় না, অনেকক্ষণই ওয়েট করে। এই মোমেন্টে আর্টসেলের যে দুঃখ বিলাসের গান অস্বাভাবিক একটা মানে মাপ করছে, মানে ইট ওয়াজ সুইটেবল এই সিনের জন্য। এবং যাই যে মানে জয়া আহসানের একটা ডায়লগও ছিল ভাই, এখানে দেখতে পাই পুরো গানটা চলতে থাকে, তালাকনামা আসে, সে তালাকনামা সাইন টাইন করে টোরে সে জাহিদ হাসানও বাসা ছেড়ে চলে যায়। সামারিতে যেটা বলতে চাই আর কি আমি, এটাও আমরা দেখতে পারি বাসাটা ছেড়ে চলে যাচ্ছে। তো এই পুরো গানটা যখন চলতে থাকে ভাই আমার খুব ভালো লাগছে। এবং মানে জয়া হাসানের ডেলিভারি আর স্যাটায়ার যে এত সুন্দর ছিল যে জয়া হাসান হাসতে পারে কিনা, তারপর জয়া হাসানের কোনো ডায়লগ দেওয়া যায় কিনা। এবং ডায়লগটাও খুব সুন্দর ছিল যে এটা কি ধরনের গান, বুকে লাগে কিন্তু ভাষা বোঝা যায় না। যাই হোক, পুরো শহর দেখা যাচ্ছে, জাহিদ হাসান বা জাহাঙ্গীর আস্তে আস্তে হাঁটতেছে এবং হঠাৎ করে আমরা রাস্তার ফাঁক দিয়ে ওপি করিমকে দেখি। মানে ভবিষ্যৎ দেখাচ্ছে। এখন আমরা এতক্ষণ বর্তমান দেখলাম, আমরা এতক্ষণ ইয়া দেখলাম, এবং ভবিষ্যতে কি হচ্ছে বা কাইন্ডলি মানে বেসিক্যালি লাস্ট যে ভূতটা আসে বা যে স্পিরিটটা আসে ক্রিসমাস ক্যারলের, এইটাই নিয়েই কথা হয়। এবং অপি করিমকে দেখে বলতেছে যে তুমি না অপি করিমের খুব ভক্ত? তবে জাহিদ হাসান তারপর বলছে হ্যাঁ আমি অপি করিমের ভক্ত। কিন্তু মানে এইখানেও কিন্তু বেশ কিছু সিন সিনারি আছে, ডায়লগগুলো আছে আমার খুব ভালো লাগছে। ঠিক আছে? তো এখানে অপি করিমের একটা স্যাটায়ার থাকে যে তুমি অনেকদিন অভিনয় করি না বলে তুমি আমার চিনতে পারলা না, তাই বলে এটা দেখা একটা চুটকি দিয়ে তার এমপ্লয়ীদের ওখানে নিয়ে যায় ফণিভূষণ এবং আমাদের মোহাম্মদপুরের যে ভাই ছিল ওনার অ্যাসিস্ট্যান্ট ছিলেন। তো ওখানে নিয়ে যায় ওর বাসায় ঈদের দিন। তো বলতেছে ঈদের দিন ছুটি দিল না। তো বলতেছে ফণিভূষণ বাবু বলতেছে না ইটস ওকে, আমরা আজকে আসছি তোমার সাথে সারাদিন থাকবো, সেলিব্রেট করবো ঈদ। বলছে এটা কোনো কথা হইলো? আমার ছেলেটা কতদিন অসুস্থ, কিছুই হলো না। তো এগুলো দেখা টাকার পরে তারপরে আবার ওপি করিম চুটকি বাজায় তার ভাইগনার বাসায় নিয়ে যায়। তো বলছে নাই মামার চেয়ে কানা মামা ভালো। ভাইগনার বউ বলতেছে আচ্ছা না মামা তো আমাকে পছন্দই করে না। পিছনে ছবিটা দেখায় বলতেছে হ্যাঁ আমাকে খুবই পছন্দ করে, দেখো ছবিটা নিয়ে গেছে। তো এই যে ঘটনাগুলো দেখায় যে তার আসলে ফ্যামিলির সাথে কোনো মানে অ্যাটাচমেন্ট নাই, এই জিনিসগুলো খুব সুন্দর করে উপস্থাপন করা হয়। এবং জেসমিনের রূপ ধরে আবার অপি করিম চলে আসে। এর মধ্যে কিছু সিন থাকে বাসওয়ালা যে অপি করিম হিসেবে চিনে নেয়, তো এই জন্য রূপ ধরে রূপ চেঞ্জ করে আরেক জায়গায় চলে যায়। এবং আমাদের ভবিষ্যৎ মানে হচ্ছে আফসানা মিমি, যিনি বর্তমানে জেসমিনের পার্ট প্লে করতেছেন। দেখা যায় যে তার ফ্যামিলি একটা আছে, সে অস্ট্রেলিয়ায় শিক্ষক হিসেবে ছিলেন। ইট ওয়াজ এ নাইস ব্যাকগ্রাউন্ড যে সে আসলে তার লাইফের গোলগুলা পূরণ করতে পারছে। এবং অপি করিম বলে যে তুমি আসলে সারা জীবন হিসাব আর ওই আননেসেসারি জিনিসের দিকে তাকাতে তাকাতে মোমেন্টগুলাই ভুলে গেছো। তো তার ফ্যামিলি দেখায় যে আফসানা মিমির একটা মানে জেসমিনের ফিউচার জেসমিনের একটা বাচ্চা আছে আর একটা বড় মেয়ে আছে, ওইটা চলে যায়। তো এটা দেখায় দেখায় কিন্তু সে মোটামুটি বুঝতে পারে যে কাহিনী কি হয়েছে। তো যাই হোক, দিনার মানে ডাক্তারের সাথে তারপর কথা বলে যে এই হচ্ছে কাহিনী। তো ডাক্তার বলতেছে যে আপনার মাথার মধ্যে যে সমস্যাগুলো হচ্ছে এগুলো ঘুম টুম না, এটা আপনি দেখেন সবকিছু আপনার নিজেরই কল্পনা। এটা আপনি যদি বুঝতে পারেন তাহলে কিন্তু আজকেই সবকিছু ঠিক হয়ে যাবে, যদি বুঝতে না পারেন তাহলে আপনার নিজেকে চেঞ্জ করতে হবে। তো এসব বলে টলে জাহিদ হাসান বলতেছে যে আমি আজকে থেকে আসলে চেঞ্জ হয়ে গেলাম। এবং আমার গেস মতে তার ভাইগনা যে পাঞ্জাবি দিছিল এই পাঞ্জাবিটাই সে আজকে পরছে। পরে টরে মোবারক সাহেবের কবর সে জিয়ারত করলো। এবং এলাকার ওই ছেলেটার সাথেও তার দেখা হলো, সে প্রতি ঈদে আসতো। এবং তার বাবাও ঈদের সময় চলে গিয়েছিলেন, তো যার কারণে ওখানে কবর জিয়ারত করে মাজার মাজারে কবরের মাজার না কবরের জন্য ওনার জন্য দোয়া করে বের হওয়ার সময় ছেলেটাকে 2,000 টাকা টিপস মানে ঈদের সেলামি দিল। তো
তো এটা দেখে তো সে অবাক। তো বলতেছে যে চাচা আজকে আপনার কি হয়েছে? বলে যে তোর বটবটি মানে স্কুটারটা নিয়ে যাব, একটা জায়গায় ঘুরতে যাব। এই সিনটাও খুব সুন্দর ছিল, অস্বাভাবিক, এবং মানুষের যে চেঞ্জ হয় ইমোশনাল কি ধরনের, এটা দেখলেই বোঝা যায়। তো একটা বাড়ির সামনে এসে দাঁড়ালেন জাহিদ হাসান বা জাহাঙ্গীর। তো ওভারঅল দরজা খুলতেই, নক করতেই দেখতেছেন হচ্ছে আফসানা মিমিনে জেসমিন, উনি এসছেন এবং জাহাঙ্গীর নামে পরিচয় দেন যে আমি জাহাঙ্গীর। তো পরিচয় দিয়ে টিয়ে তারপর তারা বসেন, কথা বলেন। এই কনভারসেশনটা কিন্তু একবারে একটা মানে অন্যরকম কনভারসেশন। আজকে এতদিন পরে কেন আসছেন, কি খবর? তো মেয়েটা বলছে আমিও আপনার সাথে অনেকদিন কথা বলার চিন্তা করেছিলাম, তো হয়তো আপনি অনেক ইয়াং ছিলেন, লোভ সামলাতে পারেননি, এজন্য বিয়ে করে ফেলছিলাম। তারপরে তার ভুলের কথাটা বলা হয়েছে যে সেদিন আপনি এই কাজটা মনে হয় ইচ্ছা করে ঠান্ডা মাথায় করছিলেন। তো এটা নিয়ে তারপর বলতেছে আমি আসলে জীবনে অনেক কিছুই ফেল করছি। তো এই কনভারসেশনগুলো আপনাকে দেখতে হবে। আই উইল নট এক্সপ্লেইন, কারণ আমার এখানে গুজবাম্প হইতেছে। তো এখানে এই কনভারসেশনগুলো এত সুন্দর করে পোর্ট্রে করা হয় এবং আস্তে আস্তে বলাও হয় যে এই হচ্ছে ঘটনা এবং সেদিন কি হয়েছিল, আগে কি হয়েছিল, আসলে এই জিনিসগুলো বলে। এই সময় জাহিদ হাসানের একটা রিয়াকশন আসে এইরকম, এই জিনিসটা এখন যেটা দেখতেছেন সেটা হচ্ছে তার মেয়ে আছে একটা, মানে জিজ্ঞেস করে যে তোমার কে কে আছে, তো একটা ছেলে আছে এবং আমার একটা মেয়ে আছে, মেয়েটা আপনার মতোই দেখতে। যখন সে জানতে পারে যে সেই মেয়েটা হচ্ছে কার, জাহিদ হাসান এবং জেসমিনের ছেলে পেলে, হ্যাঁ। তো তখনই আমরা বুঝতে পারি যে জাহিদ হাসানের রিয়াকশনটা আসলে দেখার মতো এবং মানে এটা প্রকাশ করার মতো না। আপনাকে আসলে ইউ হ্যাভ টু ওয়াচ ইট। পুরা মুভিটাই পুনঃ এক্সপ্লেনেশন করে দিছি এবং এখানেই দেখা যায় তার মেয়ের ছবি। তো বললো যে আমার মেয়ে আজকে বাইরে গেছে, তো আপনি করতে পারেন, ওর সাথে বাইরে দেখা করতে পারেন। তো এই সময় জাহিদ হাসান সেই রেস্টুরেন্টটাতে গেছে। তো যাওয়ার পরে ওখানে তার মেয়েকে দেখতে পারে। এখানে মেয়ের রোলটা করতেছে সুনেরা বিনতে কামাল। তো সুনেরার অ্যাক্টিং ছিল অ্যাজ অ্যান অস্ট্রেলিয়ান, যেহেতু আফসানা মিমি শিক্ষকতা করতে অস্ট্রেলিয়ায় গিয়েছিলেন এবং ছিলেন অনেকদিন, মানে পুরো অস্ট্রেলিয়ান হিসেবে ভালো ছিল। তো এবং মেয়েটা দেখা যায় আমি কিন্তু আপনাকে অনেকদিন আগেই দেখেছি এবং আপনার ফেসবুকে প্রোফাইলও দেখেছি। তো আপনাকে একদিন দেখেছিলাম, আপনি আমাকে দেখেননি। আমি আপনার ছবিও তুলেছিলাম, যেহেতু আমার মাকে আপনি অ্যাভয়েড করছেন এই জন্য আমি কথা বলিনি। তো জাহিদ হাসানও বলে যে আমি তো জীবনে আজকে প্রথম বাবা হলাম, তো আজকে মেয়ের মর্যাদাটা আমি বুঝতে পেরেছি। এখানে মানে একটা জিনিস আসে যে মানে বাবা মেয়ের যে কনভারসেশনটা থাকে, ইট ওয়াজ অসম। তো বলতেছে যে তোমাকে আসলে আমার একদিনের জন্য মানে দাওয়াত দেওয়ার খুব ইচ্ছা আছে। তো বলতেছে যে আমি মনে হয় পারবো না, তো আমার কিছু এঙ্গেজমেন্ট আছে, প্রোগ্রাম আছে। তো এই জায়গায় যে ডায়লগটা দেয় ভাই, মানে আমি যদি মুচি হতাম তাহলে তোমার সব জুতা মুচি করে সেলাই করে দিতাম। আমি যদি রিক্সাওয়ালা হইতাম তাহলে আমি আমার মেয়েকে পুরো ঢাকা শহর ঘুরাইতাম। সামান্য একটা ছোট কমিউনিটি সেন্টারে তোমার 4টা ডাল ভাত খাওয়ার জন্য দাওয়াত দিচ্ছি। এই যে ডায়লগ ডেলিভারি, আমি যেরকম তোতা পাখির মতো বলতেছি ভাই, জাহিদ হাসান যেমনে বলে ভাই, এটা আপনার দেখতে হবে, ইউ শুড ওয়াচ ইট। কারণ আমার কাছে মনে হয়েছে যে ইটস এ স্পেকটাকুলার পিস অফ আর্ট। এবং এই লোক আসলে জাত অভিনেতা, আমি ছোটবেলা থেকেই দেখছি। আজ রবিবারের ওই সিন থেকে শুরু করে আজ পর্যন্ত যা যা দেখছি আমি, মানে আমি লাকি যে আমি আসলে ওই সময়টা থেকেই দেখে আসছি, মানে অনেক কিছুই দেখছি। তো আই ফিল ভেরি লাকি, দে ওয়্যার মাই সুপারস্টার্স অফ বাংলা সিনেমা অ্যান্ড ইন্ডিয়ান। তো পরে দেখছি, কিন্তু এইগুলো দেখেই আমাদের বড় হওয়া। তো সেদিন ঈদের আগের দিন রাত্রে জাহিদ হাসানও এরকম একটা প্রোগ্রাম করে, এসে দেখে যে ফণিভূষণ বাবু ওনাকে প্রমোশন দিয়ে দেয় যে আপনার চাকরি লাইফ সাপোর্টে ছিল, আজকে থেকে আপনি ম্যানেজার, আমি রিটায়ারমেন্টে যাব, আপনি সব কিছু দেখবেন। তার আরেকজন হেল্পিং হ্যান্ড ছিল, ওনাকে দেখে বলেন যে তুমি চিন্তা করো না, তোমার ছেলে সব কিছু আমি দেখব, চিকিৎসা এবং কোনো টেনশন করার দরকার নেই, এখান থেকে আজকে থেকে তোমাদের সব কিছু মাফ। তো এগুলো দেখার পরে যেহেতু ওনাদের ভাষায় কথা বলছে জাহাঙ্গীর, তো
ছেলেটাও অবাক হয়েছে, তো বলতেছে যে কিভাবে সম্ভব এটা। তো তারপরে আমরা ফাস্ট ফরওয়ার্ডে চলে যাই স্টেজে। জাহিদ হাসান বলে যে আমি জীবনে অনেক স্টেশন এবং অনেক ভুল করেছি, তো এখন আমি আপনাদের সাথে এই জিনিসটা সেলিব্রেট করতে চাই। তো এলাকা মানুষের সাথে এইসব নিয়ে কথাবার্তা বলেন এবং ছেলেপেলেদেরকে নিয়েও অনেক একটা সুন্দর আলোচনা করেন। তো এই ছেলেটাও একটা মজার ডায়লগ বলে যে জাহাঙ্গীর মামা যেভাবে কথা বলতেছে মনে হয় যে জালালি সাহেব কাওয়ালি গাইতেছে। তো এর মধ্যে দিয়ে তার ভাইগনা চলে আসে, ভাইগনাকে বলে যে এই বোকা, এই গাধা। মানে এইখানেও একটা সুন্দর জিনিস থাকে যে তোকে যে এতদিন দূরে রাখছি, তুই আমার বুকে আসবি না? আমরা সারা জীবন তোকে অনেক দূরে রাখছি, অনেক কষ্ট দিছি, নিজেও কষ্ট পেয়েছি। তা আজকে থেকে তুই মানে যাই করিস আমার বুকে আইসে সবকিছু চাইবি, একবারে মামার বাড়ি আবদারের মতো। তো এই যে ডায়লগগুলো আপনার ভাই এক্সপ্লেনেশন দেখাচ্ছে, আপনি প্লিজ এই এই ডায়লগগুলো এবং এই যে ইমোশনগুলা, এটার জন্য আসলে আমার কাছে মনে হয়েছে উৎসবটা দেখা। ইউ শুড ওয়াচ ইট। আমার এক্সপ্লেনেশন দেখার পরে যদি আপনার কোনো ইন্টারেস্ট জাগে প্রত্যেকটা সিন, এই যে এখানে ভাইগনাকে ডেকে বলে যে এটা তোর মামার বাড়ির আবদার, মানে ইট ওয়াজ মানে ফিনোমিনাল। আমি আপনাদেরকে আসলে সিনের ইম্প্যাক্টটা বুঝাইতে পারছি কিনা জানি না, কিন্তু আমার মনে হয় আপনাদের দেখা উচিত। এখানে এই মুয়াজ্জিন সাহেবকেও ডাকেন উনি, তো বললো সবাই এলাকার লোকজন চমকায় গেছে যে এই কিপটা লোক কেমনে বদলাইলো। তো ইমাম সাহেব একটা সুন্দর কথা বলে যে নিয়ত লাগে, আসলেই নিয়ত লাগে ভালো কাজ করার জন্য, এবং আই লাভড ইট। এবং আমার কাছে উৎসবের যেসব ওভারঅল জিনিসগুলো লাগছে ভালো, আমি এখন এক্সপ্লেনেশনের দিকে একটু সরে যাচ্ছি। আমার মনে হয় আপনার আরও কিছু আপনাদের জানা উচিত। ওভারঅল রমজানের ওই রোজা শেষের যে গানটা থাকে ওইটা নতুন একটা ব্যান্ডকে দিয়ে আনে এলাকার ওই ছেলেদের উপর, যে উনি কমপ্লেন করছিল ওই ছেলেদেরকে ডাক দেন, ডাক দিয়ে টিয়ে তারপর বলে যে আজকে থেকে আমরা এই গানটা দিয়ে আমার ঈদ শুরু করব, কালকে যেহেতু ঈদ সেলিব্রেট করব। এর মাঝে আমরা দেখতে পাই জাহিদ হাসান বলেন যে আমার সব ভুলগুলো আপনারা ক্ষমা করে দিয়েন, আমার যদি কোনো ভুল থেকে থাকে। এবং আস্তে আস্তে আমরা তিনজন ওই ভূত যারা জাহিদ হাসানকে চেঞ্জ করছে তাকে নিয়ে আলোচনা করতেছে যে যেহেতু আমরা অনেক পরিশ্রম করলাম, আমাদের মিশন সাকসেসফুল, কিন্তু তোমরা কি চিন্তা করছো যে এই পুরা জিনিসটা করার ক্ষেত্রে কি লাভ হয়েছে? তো তারপরে বলতেছে যে জয়া হাসান বলতেছে যে আমি একটা জিনিস নিয়ে আসছিলাম ওইটা ভুলে গেছি, ওই ইয়াটা আর কি কি বলে গোল একটা থালা ছিল ওটা ভুলে গেছি, ওটা রাখতে ভুলে গেছি। তো অপি করিম বলতেছে যে এই এদেরকে নিয়ে আরেক সমস্যা। এই মধ্যে এই জাহিদ হাসানকে নিয়ে তাদের যে কথাটা হয় যে আসলে এখন জাহিদ হাসান কি চিন্তা করতেছে বা জাহাঙ্গীর কি চিন্তা করছে, যদি জেসমিনকে নিয়ে আসতো সবকিছু ঠিক হয়ে যেত, নাকি যদি জেসমিনের সাথে কোনো ঝগড়াই না হতো তাহলে সব ঠিক হয়ে যেত। ওভারঅল ইট ওয়াজ এ স্পেকটাকুলার এন্ডিংটাও আমি বলে দিই, জাহিদ হাসান তার মেয়ের জন্য থালা নিয়ে আসতে আসে, মানে খাওয়ার থালা আর কি, ওই যে বগলে যেটা দেখতেছেন। আফসানা মিমি মানে জেসমিনও আসে তার মেয়েকে ড্রপ করতে। সো এই হচ্ছে কথা। তা আস্তে আস্তে মেয়েকে নিয়ে সে চলে যায় এবং তিনজন ভূত উৎসব পালন করে কারণ তারা একটা চেঞ্জ করেছে। সো ওভারঅল আই ডোন্ট নো হাউ ইউ লাইকড ইট। লম্বা হয়েছে 31 মিনিটের মুভি এক্সপ্লেনেশন। আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করেন ভাই প্লিজ, উই নিড দ্যাট কমেন্ট অন আওয়ার চ্যানেল। আর আশা করি আমি এখন একটু তানিম নূরকে নিয়ে কথা বলবো। তানিম নূর সাহেবের ডিরেকশন, মিউজিক, দুইটা গান এত সুন্দর করে সুনিপুণভাবে ইউজ করেছেন এবং এখানে কিন্তু মিউজিকের তেমন কোনো খরচও হয়নি। যে দুটা তুমি এবং আর্টসেলের যে গানগুলো মানে তেমন কোনো খরচ হয়নি, মানে কি বেসিক্যালি এই যে প্রি লোডেড বা প্রি কনসেপচুয়ালাইজেশন অফ সং, মানে যেই জিনিসগুলো আমাদের নস্টালজিয়া জাগায় সে গানগুলো যদি দেন এটা কিন্তু পাবলিক আরও খুবই ইমোশনাল হয়ে যায়। যেমন আর্টসেলের গান দেওয়াতে আমার চুটকি বেজে গেছে মাথার মধ্যে যে ইট ওয়াজ মানে নস্টালজিক। আমি তো কলেজ এবং ইউনিভার্সিটিতে ওই সময়ে মানে এই গানগুলোই অনেকটা কি বলবো বলা চলে প্রচলিত ছিল। তো ওভারঅল অল দিস থিংস আর ভেরি ইম্প্যাক্টফুল টু ক্রিয়েট এ অ্যাম্বিয়েন্স এবং একটা সেগমেন্টের লোককে বেঁধে রাখে। আর্টসেলের গান অনেকেই হয়তো এখন শুনে না বা আমরাও এখন রিসেন্ট ব্যান্ডের গানগুলো শুনতেছি না। তো ওভারঅল এই গানগুলা খুবই ভালো লেগেছে, তুমি গানটাও খুব ভালো লেগেছে, খুব হালকা একটা গান।
লাইট, মানে নট ব্যাড। ডিরেকশন ওয়াজ ভেরি ভেরি গুড, শার্প। স্টোরি টেলিং ওয়াজ টু দ্য পয়েন্ট। চঞ্চল চৌধুরী, ওপি করিম এবং জয়া আহসান নিজেই নিজেকে নিয়ে জোক করছে, অনেকটা স্যাটায়ারের মতো হয়ে গেছে, বাট ইট ওয়াজ এনজয়েবল। জাহিদ হাসানও নিজেকে নিজে নিয়ে জোক করছে, সো ইট ওয়াজ এনজয়েবল। সো আশা করি আপনাদের মুভি এক্সপ্লেনেশনটা ভালো লেগেছে। আপনাদের যদি আরও এরকম এক্সপ্লেনেশন লাগে, আমরা এটার দিকেই আগাচ্ছি। ফুল এক্সপ্লেনেশন ডায়লগ বাই ডায়লগ থাকতেও পারে, নাও থাকতে পারে, কিন্তু আমি আমার মতো করে আপনাদের এক্সপ্লেন করতে চাই। সো আশা করি আপনাদের এই এক্সপ্লেনেশনটা ভালো লেগেছে। থ্যাংক ইউ ভেরি মাচ। লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আদাব।